আচ্ছা আমরা কি লিখলাম? রুল, নেম, গ্রুপ, GROUP নাকি? মার্কস। তাহলে ওয়ান লেখার পর আমরা প্লাস ধরে টান দিব নাকি? কন্ট্রোল চেপে, কি চেপে? কন্ট্রোল চেপে টান দিলে কি হবে? সিরিয়াল হবে। এটাকে আমরা আরেকটু ভিন্নভাবে করতে পারতাম। কিভাবে করতে পারতাম? আমরা এখানে ওয়ান লিখবো, কি লিখবো? ওয়ান লিখে আমরা এই ফেল থেকে সিরিজে চলে যাবো। কোথায় চলে যাবো? সিরিজ। আমরা যে ওয়ান টু সিরিয়ালটা করতে চাই, কোথায় করতে চাই? কলাম বরাবর না রো বরাবর? কলাম বরাবর। তাহলে আমরা কলাম চয়েস করলাম। আমরা কোথায় গিয়ে থামতে চাই? 10। কেমন? যে অল্প স্বল্প করার জন্য তো আমাদের এই কাজটা করার দরকার না, টান দিয়ে করে ফেলতে পারি। কিন্তু যখন আমাদের 10,000 পর্যন্ত লাগবে, 1 লাখ পর্যন্ত লাগবে, তখন এটাকে আমরা অ্যাপ্লাই করবো নাকি? 10 লেখার পর এবার আমরা কি দিয়ে দিব? ওকে দিয়ে দেবো। তাহলে কি 1 2 3 4 5 6 7 8 সিরিয়ালে চলে আসবে। আবার যদি আমি ওয়ান লেখার পরে আমরা ফেল থেকে সিরিজে গেলাম, কোথায় গেলাম? আমরা কলাম বরাবরই লিখবো নাকি? কোথায় গিয়ে থামবো? 10 এ গিয়ে। তবে আমরা 1 2 3 সিরিয়ালে লিখবো না, আমরা এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে লিখতে চাই। মানে 1 3 5 7 9 এভাবে লিখতে চাই। তাহলে এবার আমরা কি দিয়ে দিব? ওকে দিয়ে দিব। যে 1 3 5 7 9 আসছে না এভাবে। মানে আমরা যে গ্যাপটা দিয়ে দিব ওই গ্যাপ অনুযায়ী কি হয়ে যাবে। তাহলে সিরিজটা বুঝতে পারছি না? আচ্ছা। হুম হুম। যেমন আমরা এখানে কি লিখছিলাম? ওয়ান। এর পরে করে আমি চাই থ্রি লিখতে। কত লিখতে? 1 আর 3-এর মধ্যে পার্থক্য কত? 2। এই জন্য আমরা 2 লিখছিলাম। এবার বুঝতে পারছি? আচ্ছা, যদি আমরা সেখানে 5 দিয়ে দিতাম তাহলে 1-এর পরে 6 আসতো। বুঝতে পারছি কিনা? 5 ঘর পর পর আসতো নাকি? আচ্ছা, তো আমরা কি লিখবো? এবার নেম লিখবো নাকি? তাহলে এখানে আমরা কিছু নাম লিখে নেই। তারপরে কি আছে? সবার নাম লিখবো আজকে নাকি? বাদ পড়ছে কেউ? একজন বাদ পড়ছে না? আরেকজন বাদ পড়ছে। তাহলে আমরা এখানে 9 জনেই আছি। 10 জন তো মনে হয়। তাহলে বাদ পড়ছে কি? 3 6 9। ও আচ্ছা, আমাদের ফারুক ভাই আছে। আচ্ছা, আমরা এখানে গ্রুপ দিব তাই না? আমরা দিয়ে দিলাম বিজনেস, সায়েন্স, এবং আমরা দিয়ে দিলাম হিউম্যানিটিস নাকি? আচ্ছা, এবার এটাকে আমরা যখন প্লাস ধরে টান দিব তাহলে কি হয়ে যাবে? কপি হয়ে যাবে নাকি? মার্কস দিয়ে দিই আমরা 80, 60, 50, 70, 45, 56, 90, 99। আচ্ছা, এগুলোকে আমরা একটু স্ট্যান্ডার্ড অ্যালাইনমেন্ট করে নিলাম, দেখতে ভালো দেখা যাবে তাই না? আমরা গত ক্লাসে যে কাজটা শিখছিলাম সেটা হচ্ছে ফ্রি স্পেন বলছিলাম। কি বলছিলাম? ফার্স্টটা হচ্ছে ফ্রি স্পেন। ফ্রিজ শব্দের অর্থ হচ্ছে স্থির করে রাখা নাকি? যে আমি যে যখনই আমরা এভাবে ডাটা এন্ট্রি করলাম মাত্র কতজনের? 10 জনের। তো যখন আমি 11 12 13 করতে করতে এভাবে আরো একটু বেশি চলে গেলাম, নিচের দিকে গেলাম, তখন উপরে হেডলাইনটা কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে, উপরে চলে গেছে। এখন আমাদের ডাটা এন্ট্রি করতে গেলে মাত্র এখানে আমাদের 4টা ঘর আছে, এই জন্য আমরা সহজে বুঝতে পারতেছি কোন ঘরে কি লিখতে হবে। তো যখন আমাদের হেডলাইনটা অনেক বেশি বড় থাকবে, অনেক তথ্য থাকবে, তখন তো আমাদের মনে থাকবে না যে কোন ঘরে আমরা কি লিখবো। তো ওই ক্ষেত্রে আমি চাই যে যখনই আমি নিচে নামবো আমাদের এই হেডলাইনটা কি হয়ে থাকবে? স্থির হয়ে থাকবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা কোথায় যাব? ভিউ থেকে ফ্রি স্পেন। কোথায় যাব? ফ্রি স্পেন। আচ্ছা, 1 নম্বর রোতেই তো আমরা লিখছিলাম তাই না? তাহলে আমি এখানে দিতে পারি ফ্রিজ টু টপ রো। টপ মানে কি? সবার উপরের রো। দেখি টপ রো দেওয়ার পরে প্রথম রোটা কি হয়ে গেছে? ফ্রিজ হয়ে গেছে। যখনই আমরা নিচে নামতেছি কিন্তু ওই রোটার নামে না। এখন আমরা ডাটা এন্ট্রি করতে সুবিধা হবে না? আচ্ছা, তো হেডলাইনটা আমরা বলছিলাম সবসময় উপরে নাও থাকতে পারে, বা পাশেও থাকতে পারে। অনেক সময় হেডলাইনকে আমরা কি রাখি? বা পাশে কি ডান পাশে আমরা এভাবে ডাটা এন্ট্রি করি। তাহলে ওই ক্ষেত্রে তো টপ রো দিলে হবে না, আমাকে দিতে হবে ওই ক্ষেত্রে টপ ফার্স্ট কলাম। যখন আমরা ফার্স্ট কলাম দিয়ে দিলাম দেখো ফার্স্ট কলামটা কি হয়ে গেছে? ফ্রিজ হয়ে গেছে নাকি? কিন্তু আমাদের সমস্যা আবার হচ্ছে যে সবসময় আমাদের ফার্স্ট কলামে
বা ফার্স্ট রোতে আমাদের হেডলাইন থাকে না, সবসময় কি থাকে? যেমন আমরা যদি এই উপরে কিছু ঘর বাড়িয়ে দিই, কিছু রো বাড়িয়ে দিই, আমরা কয়েকটা রোকে আমরা সিলেক্ট করে, যেমন আমি কয়টা রো বাড়াবো, 5টা রো, তাহলে আমি 4-5টা রোকে আমি সিলেক্ট করে আমরা হোম থেকে ইনসার্ট রো দিয়ে দিই, তাহলে উপরে 5টা রো বেড়ে গেল না? আমরা তাহলে একটা করে বাড়াইতে পারতাম, একসাথে 5টাও কি 10টাও চাইলে বাড়ানো যাবে নাকি? যাবে না? তাহলে যতটা আমরা সিলেক্ট করে ইনসার্ট রো দিবে একসাথে অতটাই বাড়বে। আচ্ছা, এখন এখানে আমাদের কিছু টাইটেল থাকতে পারে, কিন্তু হেডলাইন হয়ে গেছে এখন কয় নাম্বার লাইনে? 6 নাম্বার রোতে নাকি? তাহলে এখন তো আমাকে ফার্স্ট রো দিলে হবে না, বা টপ রো দিলে হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আমরা যেখান থেকে ফ্রি স্পেন করতে চাই তার নিচে কার্সরটাকে রাখবো। তার কোথায় রাখবো? নিচে। অর্থাৎ আমরা যদি এখন ভিউ থেকে সরাসরি ফ্রি স্পেনে ক্লিক করে দেই, তাহলে কার্সরটা আমি যেখানে রাখছি সেখান থেকে উপরের অংশটা এবং বাঁ দিকের অংশটা ফ্রিজ হয়ে যাবে। উপরের অংশটা এবং বাঁ দিকের অংশটা আমি কার্সরটা যদি মার্কসের নিচে রাখা এবার ফ্রি স্পেন করি, তাহলে এখন দেখো উপরের অংশটা ফ্রি স্পেন হয়েছে না? আবার দেখো বাঁ দিকের অংশটা কি হয়ে গেছে? ফ্রিজ হয়ে গেছে। কিন্তু আমার তো বাঁ দিকের কোনো অংশ ফ্রি স্পেন করার প্রয়োজন ছিল না। তাহলে ওই ক্ষেত্রে আমি কি করব? মার্কসের নিচেই রাখবো, একদম প্রথম রোতে রাখবো, একদম প্রথম রোতে রাখবো। এবার যদি আমরা ফ্রি স্পেন থেকে সরাসরি ফ্রি স্পেনে ক্লিক করে দিই, তাহলে এখন দেখো শুধুমাত্র রোটাই হয়েছে, কোনো কলাম কিন্তু কি হয় নাই, ফ্রিজ হয় না। আবার এমনও হইতে পারে যে আমাদের বাঁ পাশে কিছু ঘর আবার খালি করে দিই আমরা, যে এখন কি আমাদের ফার্স্ট কলামে কোনো আমাদের হেডলাইন আছে? নাই। তাহলে আমাদের কয় নাম্বার কলামে কোথায় আছে? ইতে আছে। তো এখন আমি চাই যে ই নাম্বারটাকে শুধুমাত্র কি করবো, এতটুকু আমরা কি করে ফেলবো? ফ্রিজ করে ফেলবো, রুল নাম্বার থেকে এই পর্যন্ত নাকি? তাহলে কার্সর রাখতে হবে রুলের ডান পাশে, রুলের ডান পাশে, মানে আমরা যেখান থেকে ফ্রি স্পেন করবো তার ডান পাশে রাখবো নাকি? এবং যেহেতু আমাদের কোনো উপর অংশ তো ফ্রি স্পেন করার দরকার নেই, কোনো রো কোনো ফ্রি স্পেন করার প্রয়োজন আছে? তাহলে কার্সরটাকে নিয়ে যাবে একদম সবার উপরে। এখানে যদি আমরা কার্সর রাখি তাহলে এতটুকু কি হয়ে যাবে? ফ্রি স্পেন হয়ে যাবে। তাহলে আমরা এবার ভিউ থেকে এই ফ্রি স্পেনে গিয়ে আমরা কি করে দিলাম? ফ্রি স্পেন করে দিলাম। এখন দেখো ডান পাশে এতটুকু ফ্রি স্পেন হয়েছে, বুঝতে পারছি কিনা? তাহলে ফ্রি স্পেনটাকে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আবার আনফ্রি স্পেন করে দিলে কি হয়ে যাবে? সব কি হয়ে গেল? নর্মাল হয়ে গেল। তাহলে ফ্রি স্পেন করা যাবে না? এই যে আমরা আনফ্রি স্পেনে ক্লিক করে দিলাম তাহলেই তো নর্মাল হয়ে গেল। প্রত্যেকটা বলতে কি বোঝায়? সবটা একসাথে বাতিল হয়ে যাবে। আনফ্রি স্পেন করলে কি হয়ে যাবে? সবটাই বাতিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফ্রি স্পেনটাকে আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এখন দেখো আমাদের উপরে কিছু বাড়তি রো আছে, তাই না? এগুলো আমরা ডিলিট করতে চাই, তাহলে কোথা থেকে ডিলিট করব? হোমের ডিলিট থেকে ডিলিট রো নাকি? আবার এই কলামগুলো ডিলিট করার জন্য ডিলিট থেকে ডিলিট কলাম নাকি? আচ্ছা, তাহলে ফ্রি স্পেনটাকে আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, আমরা দেখছিলাম শর্ট করা, ফিল্টারিং করা। শর্ট মানে কি? সাজানো। শর্ট মানে সাজানো। সাজানো কি? যেমন আমাদের এখানে যে মার্কস গুলো আছে, দেখলাম যে 80 পাইছে, 60 পাইছে, 50 পাইছে, 70 পাইছে, মানে এলোমেলো ভাবে সাজানো আছে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট দিকে কি সাজানো নাই। তো ধরো এটা হচ্ছে গত বছরের রোল নাম্বার, আমি এখন এই বছর একটা নতুন রোল নাম্বার দিই, তাহলে আমি কোথায় যাব? আমরা ইনসার্ট থেকে একটা কলাম বাড়াই, আমি এখানে একটা নিউ রোল নাম্বার এড করতে চাই। কি করতে চাই? তাহলে নিউ রোল নাম্বারটা কিভাবে আসবে? যে এই বছর সবচেয়ে বেশি মার্ক পাইছে সেই কি হয়ে যাবে? আগে হয়ে যাবে না? তাহলে আমি এখানে লিখলাম নিউ রোল নাকি? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করতে পারি? সবচেয়ে বেশি মার্ক যে পেয়েছে তার নামটা উপরে নিয়ে গেলেই তো হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? শর্ট করে নিতে পারি। কি করে? শর্ট শব্দের অর্থ হচ্ছে সাজানো। শর্ট শব্দের অর্থ কি? সাজানো। আচ্ছা, আর সাজানো যায় দুই ভাবে। কয় ভাবে? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি? সংখ্যার ক্ষেত্রে ছোট থেকে বড়, সংখ্যার ক্ষেত্রে, আর বর্ণের ক্ষেত্রে এ থেকে জেড। বর্ণের ক্ষেত্রে এ থেকে জেড। ডিসেন্ডিং মানে ঠিক তার উল্টাটা, মানে কি? বড় থেকে ছোট আর জেড থেকে এ। তাহলে আমরা কোথায় যাব? কাকে শর্ট করতে চাই? আমি বললাম যে আমি রোল নাম মার্কসকে শর্ট করব। এবার এই শর্ট এন্ড ফিল্টার থেকে আমি গেলাম স্মল টু লার্জ, না লার্জ টু স্মল, কোনটা দিতে চাই আমরা এখন? লার্জ টু স্মল। তাহলে আমরা দেখে গেলাম, পাইলাম কি
যার রোল নাম্বার গত বছর 10 ছিল সে এবার সবচেয়ে বেশি মার্ক পাইছে। তাহলে এখন আমি নিউ রোল নাম্বারটা দিয়ে দিতে পারি, 1 দিলাম, দেওয়ার পরে প্লাস ধরে আমরা কি করি, হ্যান্ডেল ধরে টান দিই নাকি, চলে আসলো, আসছে না? তাহলে আমরা বুঝতে পারলাম যে গত বছর যার রোল নাম্বার ছিল 10 সে এখন কত, 1, যার ছিল 9 সে 2, 1-এ 3, 4-এ 4, ওনার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই নাকি। আচ্ছা, 7-এ 5, 2-এ 6, দেখা যায় না? বুঝতে পারলাম কি? আবার চাইলে এটাকে আমরা ছোট থেকে বড় দিকেও কি সাজাইতে পারতাম। কিভাবে? আমরা শর্ট এন্ড ফিল্টারিং যাব, আমরা কোথায় যাব, স্মল টু লার্জ। তাহলে ছোট থেকে বড়র দিকে চলে আসবে এখন নাকি। আচ্ছা, তাহলে শর্টটা কি বুঝতে পারছি। এবার আসি, যদি আমরা বর্ণের ক্ষেত্রে হয় তাহলে বর্ণের ক্ষেত্রে কিভাবে করতে পারি। যেমন যে মেহেদি, নাবিলা, কথা, ওরা ছোট থেকে বড়র দিকে আসছে, তাই না? এই তথ্য অনুযায়ী ওর তথ্য কি হয়ে গেছে, উপরে নিচে চলে গেছে। তা আমরা যদি এখান থেকে দিয়ে দিই লাস্ট টু স্মল বা জেড টু এ দিলাম, কি দিব, জেড টু এ অথবা এ টু জেড, আমরা এ টু জেড দিলাম। এ টু জেড দিয়ে হিসাব করলে কি এ আগে আসে, তারপরে বি আসে, তারপরে এফ আসে, তারপরে কে আসে, তারপরে এম আসে, এন আসে, আর আসে, এস আসে নাকি। তাহলে সিরিয়ালটা মেনটেন করছে না এখন। তাহলে শর্ট কয় প্রকার, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে এ থেকে জেড, ছোট থেকে, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, জেড থেকে এ। তাহলে আমরা শর্ট ফিল্টারিং কি বুঝতে পারছি। আচ্ছা, ফিল্টারিং করে না, আমরা এখন শর্ট করলাম নাকি। আচ্ছা, এবার আমরা একটু ফিল্টারিং করবো। তার আগে একটু জানি, আমরা বলছিলাম গত ক্লাসে যে এখানে বিজনেস, সায়েন্স, হিউম্যানিটিস আছে, তাই না? সব গ্রুপের স্টুডেন্ট এখানে আছে। এখন আমি চাই যে বিজনেসটা আলাদা হয়ে যাবে, হিউম্যানিটিসটা আলাদা হয়ে যাবে, সায়েন্সটা আলাদা হয়ে যাবে। এটাকে আমরা কিভাবে করতে পারি? না, ফিল্টার না, এটাকে আমরা শর্ট করতে পারি। কি করতে পারি? আমরা যদি এই গ্রুপটাকে শর্ট করে দিই, এ টু জেড অথবা জেড টু এ, ধরো আমি এ টু জেড যদি দিয়ে দিই, এ নামের যেগুলো আছে, তাহলে এ মানে কি বি, বির গুলো একসাথে হয়ে গেল, এইচ এর গুলো একসাথে হয়ে গেল, সায়েন্স গুলো একসাথে হয়ে গেল না এখন। তাহলে কি দিয়ে করবো এটা, বুঝছো কিনা? কাশ্মীর বুঝছো, বুঝো নাই, তা না বুঝলে বলতে হবে যে বুঝি না নাকি। আচ্ছা, মানে আমি এখানে কি বলছি বলো তো, মানে এখন এগুলো কি আছে, এলোমেলো আছে না। বিজনেস আছে, সায়েন্স আছে, হিউম্যানিটি আছে, কেমন আছে, এলোমেলো আছে। এখন আমি যে বিজনেসটা একসাথে থাকবে, সায়েন্সটা একসাথে থাকবে, হিউম্যানিটিটা কি, তাহলে এটাকে আমরা কিভাবে করবো। শর্টের কাজ কি, সাজানো। সাজালে কি হয়, এ নামের নামগুলো আলাদা চলে যায়, তারপরে বি নামের গুলো আসে, তারপরে সি নামের গুলো আসে, তাই না? তাহলে আমরা এখানে কি করলাম, কাটসুটটা রাইখে এটাকে আমরা শর্ট করলে তো হয়ে যাবে। তাহলে আমি যদি শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমি কি দিয়ে দিলাম, এ টু জেড, তাহলে এ থেকে শুরু করলে বিটা আগে পাওয়া যাবে না, এ তো নাই, তাহলে আছে কি, তাহলে বি নামের গুলো আগে চলে আসলো। এবার বি থেকে সিরিয়াল যাই যদি এইচটা তারপরে আসে, তাহলে এইচ নামের সবগুলো একসাথে হয়ে গেল, সায়েন্সটা একসাথে হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এভাবে অনেক তথ্যকে আমরা কি করতে পারি, একসাথে করতে পারি। এবার বুঝছি। আচ্ছা, বসেন। আচ্ছা, তাহলে এবার আমরা আসি ফিল্টারিং এ। কোথায় আসবো, ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে, ফিল্টারের কাজ হচ্ছে একই শ্রেণীর ডাটাগুলোকে, একটু বসো, একটু বসো, একটু বসো। ফিল্টারের কাজ কি, একই শ্রেণীর ডাটাগুলোকে আলাদা করা, একই শ্রেণীর ডাটাগুলোকে আলাদা করা। আচ্ছা, ধরো এখানে বিজনেস আছে, হিউম্যানিটিস আছে, সায়েন্স আছে। এখন আমি বললাম যে আমি এখানে শুধু বিজনেস কে রাখবো, কাকে রাখবো, বিজনেস কে রাখবো, সায়েন্স, কমার্স এগুলো থাকবে না, বা সায়েন্স থাকবে, বিজনেস, কমার্স এগুলো থাকবে না নাকি। তাহলে আমি এখন কোথায় যাব, শর্ট এন্ড ফিল্টার থেকে যে ফিল্টার দেওয়া আছে না, অথবা আমরা ডাটা মেনু থেকে ফিল্টারে যেতে পারি, ডাটা মেনু থেকে ফিল্টার। আমরা কিন্তু এখান থেকেও চাইলে শর্ট করতে পারতাম, তাই না? আচ্ছা, আমরা ফিল্টারে গেলাম, চিহ্ন চলে আসছে, তাই না, ড্রপ ডাউন। আচ্ছা, আমরা গ্রুপে গেলাম, এই অল মানে সবগুলো এখন শো করছে, তাই না? আমি এখান থেকে শুধুমাত্র বিজনেসকে রাখলাম, শুধু বিজনেস আছে না। আমি ফিল্টার থেকে সায়েন্সকে এবং বিজনেসকে রাখলাম, আছে না এখন। আমি সায়েন্স বিজনেস রাখার পর আমি আবার বললাম যাদের রোল নাম্বার 10-এর নিচে বা 5-এর নিচে তাদেরকে রাখবো, বাকিদেরকে রাখবো না। তাহলে আমি রোল নাম্বারে গিয়ে বললাম কাদের রোল নাম্বার 5-এর নিচে আছে, 1, 3, 4, এই 5 পর্যন্ত রাখলাম, বাকিদেরকে আমি কি রাখলাম না। আচ্ছা, বাকিগুলো কি আসছে? তাহলে আমি কি করতে পারি, একাধিকবার ফিল্টারিং করতে পারি। আবার আমি বললাম যে এই কয়েকজনের মধ্যে আবার নাম দিয়ে ফিল্টারিং করি আমরা।
যে এখান থেকে শুধুমাত্র এই আমেনাকে রাখবো আর কাশফিয়াকে রাখবো, আর কাউকে আমি রাখবো না। তাহলে এই দুজনকে রাখলাম, বাকিরা কি হয়ে গেল? হাইড হয়ে গেল। এইভাবে অনেক তথ্য থেকে আমরা কোনো নির্দিষ্ট তথ্য কি করতে পারি? আলাদা করতে পারি, পৃথক করতে পারি। বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা যদি এই অবস্থায় সেভ হবে নিয়ে আসবো কিভাবে? আমরা জাস্ট ফিল্টারে টিক মার্ক করলে বাকিটা বাদ হয়ে গেল, ফিল্টারটা চলে গেলে কি সবকিছু আবার আগের মতোই চলে আসবে। আসছে? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মানে আমরা ফিল্টার করলে এগুলো আসবে, আবার ফিল্টারে কি টিকটা উঠিয়ে দিলে সব বাতিল হয়ে যাবে। তাহলে ফিল্টার কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা আরেকটা কাজ দেখছিলাম প্রিন্ট এরিয়া, তাই না? প্রিন্টারের কাজ কি? যে আমরা এখান থেকে অনেক তথ্য আমাদের এখানে আছে, যেমন আমাদের এখানে কটা ফাইল আছে এখন? 3টা ফাইল। তা আমি যখন প্রিন্ট প্রিভিউতে গেলাম তখন দেখো 3টা ফাইলে কিন্তু আসছে। কটা আসছে? 3টা ফাইলে আসছে নাকি? আচ্ছা, 3টা ফাইলের মধ্যে এখন আমি 3টাকে প্রিন্ট করতে চাই না, আমি শুধু এই অংশটাকে প্রিন্ট করতে চাই। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই একটু বোঝার সুবিধার্থে নাকি? আচ্ছা, প্রিন্ট করতে চাইলে প্রথমত আমরা কি করব? এই অংশটাকে আমরা সিলেক্ট করব নাকি? এবার সিলেক্ট করে আমরা কোথায় চলে যাব? পেজ লেআউট। প্রিন্ট এরিয়া থেকে সেভ প্রিন্ট এরিয়া দিয়ে দিব। তাহলে যত লেখাই থাকুক, শুধু আমি যতটুকু সিলেক্ট করছি এখন কি আসছে? অতটুকু আসছে, বাকিটা কিন্তু আসে না। তাহলে প্রিন্টের কাজ কি? যে অনেক অংশের মধ্যে থেকে কোনো নির্দিষ্ট অংশকে প্রিন্ট করা। এটাকে আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আচ্ছা, ক্লিয়ার। আমরা প্রিন্টারকে বাতিল করব কিভাবে? পেজ লেআউটে যাবো, প্রিন্ট এরিয়া থেকে কি দিয়ে দিব? ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? প্রিন্ট এরিয়াটা বাতিল হয়ে যাবে নাকি? আচ্ছা, এতটুকু কি আমরা ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি নর্মালি এই বর্ডারগুলোকে প্রিন্টে না আনতাম, বর্ডারগুলো কি প্রিন্টে আসতো? প্রিন্টে কি নর্মালি বর্ডারগুলো আসে? আসে না, ঠিক না? যেমন আমরা যদি বর্ডারগুলো থেকে ওই অল বর্ডারটা বাদ দিয়ে দিই, এই হেডলাইনটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখন আমরা যখন প্রিন্ট রিভিউতে যাব তখন কি দেখবো? আচ্ছা, এটাকে আমরা একটা প্রিন্ট এরিয়া নিয়ে নিই নাকি? আমরা যখন প্রিন্ট করতে গেলাম তখন দেখলাম শুধুমাত্র লেখাগুলো আছে, বর্ডার গুলো আসে নাই, এবিসি উপরে যে হেডলাইন ছিল সেটাও আসে নাই। তা আমরা এটাকে চাইলে প্রিন্ট করতে পারি। কোথায় যাব? পেজ লেআউট থেকে দেখেন লেখা আছে গ্রিড লাইন। কি লেখা আছে? এই গ্রিড লাইনের আমরা টিকটা উঠিয়ে দিলাম। গ্রিড লাইন কি আছে এখন? আমাদের এখানে এমএস ওয়ার্ডের মতো নর্মাল পেজের মতো দেখা যায়, তাই না? আচ্ছা, যদি গ্রিড লাইনের টিক মার্কটা দিয়ে দিই চলে আসছে না এখন? যদি প্রিন্ট অপশনটাকে আমরা টিক মার্ক করে দিই, এখন দেখো প্রিন্টে গেলে আমরা দেখতে পাই, আসছে না? আচ্ছা, আবার আমরা যখন প্রিন্ট করতে গেলাম তখন খেয়াল করে দেখলাম যে ওই এবিসি 1 2 রো এর নাম, কলাম হেডিং, রো হেডিং, কলাম হেডিং গুলো কিন্তু আসে নাই। এটাকে আমরা আনতে পারবো। এই যে হেডিং টিকটা উঠিয়ে দিলে দেখেন এবিসি 1 2 গুলো চলে গেছে, তাই না? আবার টিক দিলে চলে আসবে। আবার প্রিন্ট অপশনটা টিক দিলে কি এগুলো এখন প্রিন্টও আসছে। এখন আমরা চাইলে কি প্রিন্টও করতে পারবো নাকি? আচ্ছা, তাহলে আমরা গ্রিড লাইন সহ প্রিন্ট করতে পারি, হেডলাইন সহ প্রিন্ট করতে পারি নাকি? আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার আমরা? আচ্ছা, আর কি দেখছিলাম আমরা? অ্যাডজাস্টমেন্ট করে প্রিন্ট করা নাকি? যে অনেক লেখা থেকে আমরা কোনো নির্দিষ্ট অংশকে কিভাবে অ্যাডজাস্ট করে এক পাতার মধ্যে নিয়ে আসবো নাকি? আচ্ছা, আমরা একটু নিচের এই অংশটাকে আমরা কেটে দিই, কেমন? এতটুকু আছে এখন, এই তো, এটাও কেটে দিই আমরা। আচ্ছা, আমরা একটু ফাইল থেকে প্রিন্ট রিভিউতে গেলাম। কি দেখলাম? যে আমরা যা কিছু লিখলাম একটা পেপারের মধ্যে ওপরে শুধু এতটুকুর মধ্যে লেখাটা চলে আসছে। এখন আমি দেখলাম যে এখন অনেক পাতা খালি আছে নাকি? তো তার আগে আমরা একটু পেজ সেট আপ করে নিই। পেজ সেট আপে গেলাম, আমরা এখানে পেপার দিলাম কি? এ4 সাইজের পেপার। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোনটা? এ4 সাইজের পেপার। আমরা পেপারটাকে এখন লম্বালম্বি রাখছি না আড়াআড়ি রাখছি? লম্বালম্বি, যেটাকে আমরা বলি পোর্ট্রেট নাকি? আচ্ছা, তো এখন আমি দেখলাম যে এখানে অনেক পাতা কি আছে? খালি আছে। আমরা পেজ সেট আপে গেলাম, আমরা চাইলে জুমটা একটু বাড়ে লেখার সাইজটা বড় হয়ে যাবে অটোমেটিক। একটু বড় হয়েছে না? দেখি আমরা চাইলে আরেকটু বড় করতে পারি কিনা। বড় হয়েছে? বেশি বড় হয়ে 2 পাতায় চলে গেছে নাকি? তাহলে এইভাবে ইচ্ছে মতো বড় করা যাবে না? আচ্ছা, এবার আসি, আমাদের লেখা আরো বেশি আছে। লেখা কি আছে? আরো বেশি আছে। এটাকে আমরা একটু টান দিয়ে লেখাটা ডাবল করে নিই।
এখন যদি প্রিন্ট করতে যাই, এখন দেখো কয় পাতা আসতেছে। আমরা নর্মালি এবার 100% রাখি, 100% তো থাকে নর্মালি নাকি। এখন দেখলাম কয় পাতা লাগতেছে, 2 পাতা। আমি দেখলাম যে লেখা অনুযায়ী আমাদের পেজটা তো কোটেড এবার মানানসই না। এখন কোনটাতে দেওয়া উচিত ছিল, ল্যান্ডস্কেপ। তাহলে এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নিলাম, ল্যান্ডস্কেপ। এবারও দেখলাম কয় পাতা লাগে, 2 পাতা লাগে। তা আমি যদি পেজ সেটআপ থেকে ফিট টু থেকে 1/1 দিয়ে দিই, এবার দেখো অটোমেটিক 1 পাতার মধ্যে চলে আসছে। যত লেখা কয় পাতা আসছে, 1 পাতা। যদি আমাদের লেখা আরো বেশি থাকতো, আরো বেশি আছে না এখন। এখনো দেখো আমাদের পেপারটা কয় পাতায় আসছে, 1 পাতায় আসছে। যদি আমাদের লেখা আরো বেশি থাকতো, এখন কয় পাতায় আসবে, 1 পাতায় আসবে, আসতেছে না। এখন 1 পাতা আনার পর আমার কাছে মনে হইতেছে যেটা যদি 1 পাতা আমি প্রিন্ট করি, এটা বোঝা যাবে না, পড়া যাবে না। এটাকে 2 পাতা দিলে কি হইতো, ভালো হইতো। তাহলে আমরা পেজ সেটআপ থেকে আমরা এখানে 2 করে দিলাম। কি করে দিলাম, 2। এখানে 2 করা বলতে দাও তো, বাঁ দিকের একটা অংশ 1 পাতায় চলে গেল, ডান দিকেরটা কি হয়ে গেছে, আরেক পাতায় চলে গেছে। মানে এটা কিভাবে ভাগ হইছে, এই অংশটা হচ্ছে 1 পাতা, এই অংশটা হচ্ছে কি আরেক পাতা। কিন্তু সব সময় তো আমাদের লেখাটা আমার পাশাপাশি থাকবে না, লেখাটা নিচে নিচে তো বেশি হইতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমরা আবার কোথায় ক্লিক করতাম, এখান থেকে পাতা বাড়াইতাম। কোথা থেকে, এখান থেকে। বিষয়টা বুঝাইতে পারলাম। এখানে হচ্ছে পাশাপাশি ভাগ করা, আর এখানে হচ্ছে কি উপর নিচে ভাগ করা। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি অ্যাডজাস্ট করে প্রিন্ট করতে পারবো না। কে বোঝো নাই বলো, রাজপ্রিয়া বুঝছো এবার, রিমি তুমি বুঝছো, আসমা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা চাইলে অ্যাডজাস্টমেন্ট করে এভাবে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। তাহলে আমরা আজকে কি কি দেখলাম একটু আমরা আবার একটু রিভাইজ করি। আমরা প্রথমত দেখলাম ফ্রি স্পেন। ফ্রি স্পেনের কাজ কি, কোনো হেডলাইনকে স্থির করে রাখা নাকি। তারপর আমরা কি দেখছিলাম, শর্ট করা, ফিল্টারিং করা। আমরা দেখলাম কলাম বাড়ানো, রো কলাম ডিলিট করা। আমরা দেখলাম যে পেজ লাউট থেকে হেডলাইন এবং গ্রিড লাইন সহ প্রিন্ট করা। আমরা প্রিন্টার থেকে কি দেখলাম, নির্দিষ্ট অংশকে প্রিন্ট করা। অনেক লেখার মধ্যে আমি কোনো নির্দিষ্ট অংশ কিভাবে প্রিন্ট করতে পারি। আমরা দেখলাম শর্ট অ্যান্ড ফিল্টারের মাধ্যমে কিভাবে কি করতে পারি, ডাটাকে সাজাতে পারি এবং ডাটাগুলোকে কি ফিল্টারিং করে আলাদা করতে পারি নাকি। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম, যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে প্রিন্ট করতে পারি। পারবো না এগুলো। আচ্ছা দেখো, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।